মধ্যবিত্ত ফ্যামিলির কতটুকু লড়াই করে বর্তমান সমাজে টিকে থাকতে হয় তারই এক বাস্তব চিত্ররূপ আজকের গল্পে আমরা দেখতে চলেছি। তবে প্রত্যেক মধ্যবিত্ত পরিবারেরই একজন হিরো থাকে, আর আজকের গল্পটাও তার ব্যতিক্রম নয়। গল্প শুনতে শুনতে দেখবেন আপনার আমার মধ্যবিত্ত জীবনের গল্পগুলো অনেকটাই মিলে যাচ্ছে। তবে আজকের এই হিরোর জীবনের উত্থান পতন চোখে পড়ার মতো। পরিবারের জন্য তার অনেক স্যাক্রিফাইস করতে হয়। সে জীবনে কি কি স্যাক্রিফাইস করে আর শেষ পর্যন্ত তার পরিবারের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি রেসপেক্ট তাকে কোন পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছায় সেটাই আমরা দেখতে পারবো। চলুন তবে বেশি দেরি না করে 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ফ্যামিলি স্টার মুভিটা দেখে আসা যাক। গল্পটা শুরু হয় একটা বিয়ে বাড়িতে। কিছুক্ষণ পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। সেখানে বিয়ের কোণে মনমরা হয়ে এক কোণায় বসে আছে। আর তখন তাকে তার মা জিজ্ঞেস করছে, কি এমন হয়েছে যে তুই এত মন খারাপ করে বসে আছিস? তখন বিয়ের কনে ইন্দু বলে, মা আমি পরীক্ষায় ফেল করেছি। আর এই কথা শুনে তার মা বলে, একবার ফেল করেছিস তো কি হয়েছে, আবার পরীক্ষা দিবি? পাশ থেকে আরেকজন তখন বলে ওঠে, আরে কি এমন সাবজেক্ট যে ফেল করেছিস? তখন ইন্দু বলে, এই পরীক্ষা বারবার দেওয়া যাবে না, একবারই সুযোগ আসে। এমন সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একটা ছেলে পেপার হাতে কাঁধে ব্যাগ নিয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। এই ছেলের নাম গোবর্ধন। আর এই ছেলে ছুটছে রেশনের লাইনে আগে দাঁড়িয়ে রেশন তোলার জন্য। কিছুক্ষণ পরেই গোবর্ধন লাইনে এসে এক মুরব্বীকে জিজ্ঞেস করে, শেষ হয়ে যায়নি তো? মুরব্বী বলে, না, সবে তো মাত্র শুরু হলো। সেখানে থাকা সুন্দরী মেয়েরা গোবর্ধনকে তখন ঝাড়ি মারতে থাকে, কিন্তু গোবর্ধন কাউকেই বার্তা না দিয়ে বরং মুরব্বীদের সঙ্গে বাজার দর নিয়ে গল্প করতে থাকে। কারণ সে হয়তো কোনো কিছুতে সময় নষ্ট করতে পছন্দ করে না। ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কাউকেই সে গুরুত্বও দেয় না। যখন তার সিরিয়াল আসে তখন সে তার দোকানদারকে অনেকগুলো আধার কার্ড বের করে দিলে দোকানদার তাকে উল্টোপাল্টা কথা শোনায়। আরে তুমি এগুলো নিয়ে কি কালোবাজারি ব্যবসা করবে? এই কথা শুনে গোবর্ধনের মাথা গরম হয়ে যায় আর বলে, কি আপনার ধারণা আছে আমার পরিবারে কতজন সদস্য আর আমার পরিবারের প্রতি সপ্তাহে কত খাবার লাগে? তো যাই হোক, গোবর্ধন বাজার নিয়ে বাড়ি এসে দেখতে পায় তার ভাবি খাবার রান্না করছে বাচ্চাদের খেতে দিবে। গোবর্ধন দেখে তার ভাবি অনেক মোটা করে ধোসা বানাচ্ছে, আর তাই সে গিয়ে বলে, এত মোটা মোটা দোসা খেতে দেওয়া যাবে না, ছাড়ো তো, আমি বানিয়ে দিচ্ছি। তারপর সে জোর করে এমন পাতলা দোসা বানায় যেটা দিয়ে চেহারা দেখা যাচ্ছে, আর ফু দিলেই উড়ে চলে যায়। এই খাবার তার ভাইপো ভাইজি খেতে না চাইলে গোবর্ধন তাদের জোর করে খেতে দেয়। রুম থেকে শুনতে পায় তার বড় ভাবি তার ছেলেকে বকা দিচ্ছে, কারণ স্কুলে যাওয়ার জন্য সে নতুন জুতা চাচ্ছে। তখন গোবর্ধন গিয়ে তার ভাই ছেলেকে জড়িয়ে ধরে বলে, আমি আজ বিকালেই তোকে নতুন জুতা কিনে দেব। আর তার ভাবিকে জিজ্ঞাসা করে, কাল রাতে ভাইয়া কখন এসেছে? তখনই তার ভাবি বলে, আমি জানি না কখন এসেছে, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ আসিনি, তাহলে নিশ্চয় আমি ঘুমিয়ে যাওয়ার পরই এসেছে। তখন ঘরের দিকে তাকিয়ে দেখতে পায় তার বড় ভাই মদ খেয়ে বেহুশের মতো পড়ে আছে। গোবর্ধন তখন তার ভাবিকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না ভাবি, সবকিছুই ঠিক হয়ে যাবে। এরপর গোবর্ধন তার ভাইপো ভাইজিকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে বাসায় ফেরার পথে তার এক প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। তখন সেই প্রতিবেশী বলে, কিরে তোর ভাই কি কালও অনেক রাতে মদ খেয়ে বাড়ি ফিরেছে? তোমাদের বাড়ি থেকে কাল অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম। এই কথা শুনে গোবর্ধন রীতিমতো রেগে যায় আর ওই প্রতিবেশী মহিলাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়, যার কারণে ওই মহিলা বলে, আরে হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়েছে তোমার সঙ্গে কথা বলতে আসা। তখনই গোবর্ধন বলে, আমি তো আপনাকে জোর করে আমার কাছে কথা বলার জন্য ডেকে আনিনি। মোট কথা, গোবর্ধন তার পরিবারের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য কখনোই শুনতে পছন্দ করে না। তার পরিবার নিয়ে কেউ কোনো কথা বলতে আসে, গোবর্ধন তাদের অনেক বেশি কথা শুনিয়ে দেয়। বাড়ি ফিরে গোবর্ধন যখন আজকে তার প্রেজেন্টেশন নিয়ে অফিসের জন্য বের হচ্ছিল, তখনই তার মেজো ভাই এসে বলে, আমার কথাটা মনে আছে তো? আমার সব বন্ধুরা ইনভেস্ট করে ফেলেছে, শুধুমাত্র আমি বাকি, তুই আমাকে টাকাটা দিতে চেয়েছিলি। এই কথা শুনে গোবর্ধন বলে, ঠিক আছে, ওদেরকে 2-3 দিন অপেক্ষা করতে বলো, আমি টাকাটা দিয়ে দেব। এরপর গোবর্ধন অফিসের জন্য বের হতে গেলে পেছন থেকে তার দাদি ডাক দিয়ে তার কাছে নিয়ে বসায়। গোবর্ধন বুঝতে পারে কেন তার দাদি তাকে ডেকেছে। তারপর তার দাদি তার চোখ থেকে কাজল নিয়ে গোবর্ধনের পায়ের নিচে দিয়ে দেয়, যাতে তার উপর কোনো বদ নজর না লাগে। আসলে গোবর্ধন এই ফ্যামিলির সবার জন্য অনেক করে। তখন কথায় কথায় দাদি গোবর্ধনকে বলে, অনেক হয়েছে রে, এবার তুইও বিয়েটা করে নে। আর কতদিন তুই ভাইদের সংসার সামলাবি? তোরও তো একটা জীবন আছে। তখন গোবর্ধন বলে, আগে সবাই সেটেল হয়ে যাক, তারপরই না হয় আমি বিয়ে করব। আর তাছাড়া আমার ভাইয়ের ছেলেমেয়েরা তো আমারই ছেলেমেয়ে। গোবর্ধনের তার পরিবারের প্রতি এত ভালোবাসা দেখে তার দাদি তাকে আরও আশীর্বাদ করে দেয়। এদিকে গোবর্ধন তার বাইকে তেল বাঁচানোর জন্য কখনো বড় গাড়ির পেছনে ধরে বা কখনো বাইকটাকে পায়ে ঠেলে ঠেলে তেলের পেট্রোল পাম্পে নিয়ে আসে। পেট্রোল পাম্পে ছেলেটা গোবর্ধনকে দেখেই চিনে ফেলে আর বলে ওঠে, আরে 23 টাকার পেট্রোল ভাইয়া, আপনি চলে এসেছেন। মূলত গোবর্ধন প্রতিদিনই এই 23 টাকার পেট্রোল নিয়ে যাতায়াত করে। গোবর্ধন তার কথায় লজ্জা পেলেও কোনো রকম পাত্তা দেয় না। প্রতিদিনের মতো আজও গোবর্ধন 23 টাকারই তেল নেয়।
আর তেল দেওয়ার পর বারবার করে পাইপটা ঝাঁকাতে থাকে যাতে 1 ফোঁটা তেলও পাইপে অবশিষ্ট না থাকে। তখন পেট্রোল পাম্পের ছেলেটা বলে, 23 টাকার তেলে এত ঝাঁকালে তো 30 টাকার তেল পড়বে না। তখন গোবর্ধন খুব ভাব নিয়ে বলে, একদিন দেখো আমি কত বড়লোক হই, আর সেদিন দেখে নিও কত তেল কিনি। ছেলেটাও তার একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো ভাইয়া। যাই হোক, এরপর গোবর্ধন অফিসে আসলে দেখতে পায় তার আগেই ক্লায়েন্টরা এসে মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। গোবর্ধন অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে দ্রুত এসে তার ল্যাপটপের তার বের করে তার বসের হাতে দিয়ে বলে, তারটা ধরে চেপে ধরে রাখুন। বসও তার কথা মতো ল্যাপটপের তার ধরে দাঁড়িয়ে থাকে। মূলত গোবর্ধনের ল্যাপটপেও সমস্যা, যার কারণে এমনটা করতে হচ্ছে। এসব কিছু দেখে ক্লায়েন্টরাও হতবাক হয়ে গোবর্ধনের দিকে তাকিয়ে থাকে। তারপর গোবর্ধন মধ্যবিত্ত পরিবারের জন্য ফ্ল্যাটের একটা দারুণ ডিজাইন এবং তার সুবিধা আর অসুবিধা সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করে। আর তার এত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন দেখে ক্লায়েন্টরা খুশি হয়ে যায়, সবাই হাততালি দিয়ে তাকে বাহবা জানায়। এসব গোবর্ধন খুব ইজিলি করতে পেরেছে কারণ সে নিজে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে জানে মধ্যবিত্ত পরিবার কতটুকুতে সন্তুষ্ট আর কিভাবে ভালো থাকতে পারে। কারণ যে এই পরিস্থিতির ভেতর দিয়ে যায় সেই বুঝতে পারে পরিস্থিতিটা কেমন। এরপর ক্লায়েন্টরা চলে গেলে বস গোবর্ধনকে নিয়ে অনেক গর্ব করে, তার প্রশংসা করতে থাকে। এত বড় প্রজেক্ট পাস করানোর জন্য বস বলে, বলতো তুমি এর জন্য কি চাও? তখন গোবর্ধন ব্যাগ থেকে একটা ফাইল বের করে বলে, আমার ভাইয়ের লোনের জন্য আপনি গ্র্যান্টার হিসেবে সাইন করে দিন। গোবর্ধনের এমন কাজ দেখে বস আবারও তার উপর অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, আমি তো ভেবেছিলাম হয়তো তুমি তোমার জন্য কিছু যাবে, কিন্তু তুমি দেখি সবকিছু অন্যের জন্যই করে গেলে। গোবর্ধন বলে, আরে এটা তো আমার জন্যই, আমার ভাইয়ের জন্য করে দিচ্ছি মানে আমার জন্যই তো হলো। তারপর বসের রুম থেকে বের হয়ে নিজের কাছে গেলে পেছন থেকে গোবর্ধনের কলিগ তাকে ডেকে বলে, আমি তোমাকে 3 বছর ধরে প্রপোজ করছি, তুমি কেন আমাকে পাত্তা দিচ্ছ না? তখন গোবর্ধন বলে, যে আমার ফ্যামিলিকে মেনে নিতে পারবে না তাকে আমি কখনোই মেনে নিব না। গোবর্ধন বলে, এমন মেয়ে আছে যে কিনা আমার সঙ্গে আমার ফ্যামিলিকেও ভালোবাসবে? এই কথা বলেই সে এখান থেকে চলে যায়। মূলত এই মেয়েটা গোবর্ধনকে ভালোবাসলেও তার ফ্যামিলির সঙ্গে একসঙ্গে সংসার করতে রাজি হয়নি, কারণ সব মেয়েই চায় তার স্বামীকে নিয়ে একা আনন্দে দিন পার করতে। এরপর গোবর্ধন শপিং মলে এসে তার পরিবারের জন্য কিছু কেনাকাটা করে। তখন সে বিভিন্ন অফারের খোঁজ করে, কম দামে কিভাবে কেনা যায়, কিভাবে সাশ্রয় করা যায়, সেগুলো নিয়েই সেলসম্যানের সঙ্গে সে তর্কে জড়িয়ে পড়ে। এভাবেই গোবর্ধন তার ফ্যামিলিটাকে তিল তিল করে খরচ বাঁচিয়ে ধরে রেখেছে। রাতে গোবর্ধন তার ভাইকে নিতে আসলে তার ভাই তার সঙ্গে না গিয়ে একটা অটোতে করে বাড়ি ফিরে আসে। গোবর্ধন যে ভাইদের জন্য এত কিছু করে সে ভাইয়ের এমন আচরণের কারণ একটু পরেই জানতে পারবো। সিন বর্তমানে আসলে একজন মহিলা ইন্দুকে আবারও জিজ্ঞেস করে, এই ছেলেটা এভাবে কেন চলে, তার কি কোনো পুরুষত্ব নেই? ইন্দু বলে, পুরুষত্ব প্রমাণ করতে কি ফ্যামিলি ছেড়ে থাকতে হয় নাকি? এরপর আবারও দেখা যায় গোবর্ধনের প্রতিবেশী এক চাচা তার জায়গা জমি নিয়ে প্রমোটারদের সঙ্গে ঝামেলায় পড়ে যায়। প্রমোটাররা জোর করে তার জমি নিতে চায়। ঠিক তখনই গোবর্ধন এসে হাজির হয় আর তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে থাকে। প্রমোটাররা গোবর্ধনের কথা না শুনে তাকে মারার জন্য এগিয়ে আসে। তখন গোবর্ধন রড ভেঙে প্রমোটারের লোকজনকে এমনভাবে মারতে শুরু করে যে সেই প্রমোটার গোবর্ধনের এই রূপ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এই প্রমোটার দেখতে পায় সে গোবর্ধনকে যতটা দুর্বল মনে করেছিল সে ততটা দুর্বল নয়, বরং সে অনেকটাই সাহসী আর ভয়ঙ্কর। প্রমোটারের লোকজন গোবর্ধনের ভয়ে সেখান থেকে পালিয়ে গেলে গোবর্ধনের প্রতিবেশী চাচা খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, কারণ তার জন্যই সে আজ এত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে। তো যাই হোক, রাতে গোবর্ধন বাড়ি ফিরে আসলে দেখতে পায় নিচে তার দাদি হাঁটাহাঁটি করছে, আর গোবর্ধন সিঁড়ি দিয়ে নিজের মতো সময় কাটানোর জন্য ছাদের চিলেকোঠার রুমে যেতে চাইলে তার দাদি পেছন থেকে ডাক দিয়ে চিলেকোঠায় যেতে নিষেধ করে। গোবর্ধন জানতে চায় কেন উপরে যাওয়া যাবে না। তখন তার দাদি বলে, উপরতলা একটা মেয়ে ভাড়া এসেছে আর আজ থেকে সে ওখানেই থাকবে। এই কথা শুনে গোবর্ধনের তো মাথা গরম হয়ে যায়। সে দাদিকে বলে, তুমি জানো আমি ওই জায়গায় নিজের মতো করে একটু সময় কাটাই, আর তুমি ওই জায়গাটাই ভাড়া দিয়ে দিলে। তখন তার দাদি আর কোনো কথাই বলে না। গোবর্ধন সিঁড়ি দিয়ে বলতে বলতে উঠে দেখে, কাকে ভাড়া দিয়েছ দেখি, আমি এখনই তাকে এখান থেকে বের করে দেব। এরপর গোবর্ধন তার চিলেকোঠা রুমে গিয়ে দেখতে পায় ইন্দুকে, যে কিনা দেয়ালে হাতুড়ি দিয়ে পেরেক লাগাচ্ছিল। এই অবস্থায় প্রথম দেখায় ইন্দুকে গোবর্ধনের ভালো লেগে যায় আর সে একদমই চুপ হয়ে যায়। তখন ইন্দু জিজ্ঞেস করে, আপনি কে? প্রথমে গোবর্ধন পুরো তোতলে যায়, কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলে, আমি গোবর্ধন, এই বাড়ির মালিক। এই কথা শুনে ইন্দু বলে ওঠে, ও আচ্ছা, আপনিই তাহলে সেই। আপনার কথা সেই সকাল থেকে এ পর্যন্ত কতবার যে শুনেছি, বারবার শুধু চিন্তা করছিলাম যেন আপনার সাথে একবার দেখা হয়। যাক, ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনার পরিবারের সবার কাছে আপনার অনেক কথা শুনেছি, ওরা সবাই আপনাকে খুব সম্মান করে। এত প্রশংসা শুনে গোবর্ধন তো অবাক হয়ে যায় আর এই রুম থেকে নিজে জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে। তখন পেছন থেকে ইন্দু ডেকে বলে, গুড নাইট। গোবর্ধন এখান থেকে বেরিয়ে তার বাড়ির পাশের চশমা দোকানে আসে। মাঝে মাঝে গোবর্ধন এখানে এসেও আড্ডা দেয়।
তখন চশমার দোকানদার সুরেশ বলে, আমি মেয়েটাকে তোমার বাসায় ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছি। গোবর্ধন জিজ্ঞেস করে, আমার বাসায় কেন? তখনই সুরেশ বলে, একদিন ইন্দু আমার কাছে এসে একটা বাসা ঠিক করে দিতে বলেছিল। তোমার বাসাটা তো ভার্সিটির কাছে, তাই ঠিক করে দিলাম। তবে আমি ওকে বলেছিলাম তোমাদের অনেক বড় ফ্যামিলি, অসুবিধা হবে, সবসময় চিৎকার চেঁচামেচি লেগেই থাকে। তবুও মেয়েটা অনেক রিকোয়েস্ট করে তোমার বাসাতেই ভাড়া থাকার জন্য এসেছে। আমার মনে হয় মেয়েটা হয়তো তোমাকে ভালোবাসে। গোবর্ধন তখন অবাক হয়ে বলে, ধুর, এসব কি বলছো? তখনই সুরেশ বলে, তাহলে এখানে এত কলোনির কি অভাব আছে যে সবকিছু বাদ দিয়ে ওই সুন্দরী মেয়ের তোর বাড়িতে গিয়ে উঠতে হলো? আর তোর বাড়ি থেকে যত শর্ত দিয়েছে সে নাকি সবকিছুই মেনে নিয়েছে। তারপর গোবর্ধন আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। বাড়ি এসে দেখতে পায় সব বাচ্চারা কান্নাকাটি করছে, আর তার দাদি চুপ করে বসে আছে। গোবর্ধন তখন জিজ্ঞেস করে, আরে সবার কি হয়েছে, কান্নাকাটি করছে কেন? তখন গোবর্ধনের ভাবি বলে, ওই উপরতলার ভাড়াটিয়া মেয়েটা বিরিয়ানি অর্ডার করে এনেছে, আর সেটা দেখে বাচ্চারা কান্নাকাটি করছে। তখন গোবর্ধন সব বাচ্চাকে ধমক দিয়ে বলল, আরে তোমরা তো কিছুদিন আগেই বিরিয়ানি খেলে, আবারও কিছুদিন পরে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো। তাছাড়া মাসে একবার তো বিরিয়ানি ঠিকই খাও। ঠিক এই সময় একজন ডেলিভারি বয় আইসক্রিম ডেলিভারি দিতে আসে। তখন দাদি ডেলিভারি বয়কে বলে, ওটা উপরতলার ওখানে দিয়ে আসুন। পরের দিনই সকালবেলায় বাচ্চাদের চেঁচামেচিতে গোবর্ধনের ঘুম ভেঙে যায়। গোবর্ধন এসে জিজ্ঞেস করে, আবার এরা কান্নাকাটি করছে কেন? তখন দাদি বলে, ওই মেয়েটা আবারও সকালে ব্রেকফাস্টের জন্য বার্গার অর্ডার করেছে, আর সেটা দেখে আবারও বাচ্চারা কান্নাকাটি করছে। এই কথা শুনে গোবর্ধন রেগে মেগে ওই অবস্থায় উপরে চলে যায়, আর সিঁড়ি থেকে বলতে বলতে উঠে, আজকে এখান থেকে বের করেই ছাড়বো। উপরে গিয়ে দেখে খুব শান্তভাবেই ইন্দু বসে বসে খাচ্ছে। তখন গোবর্ধন বলে উঠে, এই তুমি এভাবে বাচ্চা কাচ্চার সামনে কখনো খাবার অর্ডার করে আনতে পারো না, ওরা তোমার খাবার দাবার দেখে জেদ করছে। ইন্দু তখন বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়ে বলে, ঠিক আছে, আমি তাহলে কাল থেকে বাচ্চাদের জন্য খাবার অর্ডার করে দেব। এই কথা শুনে গোবর্ধনের একটু ইগোতে লাগে, যার কারণে সে বলে, আরে আমরা চাইলেও খাবার অর্ডার করে খেতে পারি, কিন্তু আমরা সবসময় স্বাস্থ্য সচেতন, যার জন্য এসব আনহেলদি খাবার অ্যাভয়েড করে চলি। তখন ইন্দু বলে, আসলে আমি নতুন উঠেছি, আর এখনও সবকিছু গোছানো হয়নি, যার কারণেই খাবার অর্ডার করে খাচ্ছি। এই কথা শুনে গোবর্ধন এখান থেকে চলে যেতে চাইলে পেছন থেকে ইন্দু ডেকে বলে, আমার ড্রেসটা একটু ইস্ত্রি করে দেবেন, আমি আসলে ইস্ত্রি করতে পারি না। তো যাই হোক, গোবর্ধন ইন্দুর ড্রেস ইস্ত্রি করে দিলে ইন্দু এসে বলে, আপনার খারাপ লাগছে না তো? তখন গোবর্ধন বলে ওঠে, সবার উচিত নিজের কাজ নিজে করে নেওয়া, আর তুমিও খুব দ্রুতই কাজ শিখে নাও। এরপর গোবর্ধন তার অফিসে আসলে তার কলিগের সাথে কথা বলার সময় হঠাৎই তার ফোনে একটা কল আসে। রিসিভ করতেই মদের দোকানদার বলে ওঠে, তোর ভাই এখানে এসে মাতলামি করছে। গোবর্ধন বলে, আমার ভাই যা চায় তাই দিয়ে দাও তো, আমি এসে টাকা দিয়ে দেব। দোকানদার তখন তার ভাইয়ের নামে উল্টাপাল্টা বলতে শুরু করলে গোবর্ধন রেগে গিয়ে বলে, মদ বেচো টাকার জন্য, টাকা আমি দিয়ে দেব, তাহলে তোমার এত কথা বলার প্রয়োজন কোথায়? এরপর গোবর্ধন তার বসকে সাথে নিয়ে একটা শপিং মলে ভিজিট করার জন্য আসে। এমন সময় সে তার পরিবারের সবাইকে সেখানে দেখতে পায়। ইন্দুর সাথে তার পুরো পরিবারকে এখানে দেখে গোবর্ধন তো অবাক হয়ে যায়। গোবর্ধনের পরিবার সেখানে ভরপুর খাওয়া দাওয়া আর আনন্দ করতে ব্যস্ত। তখন সে দূর থেকে দাঁড়িয়ে থেকে কয়েকবার তার দাদিকে কল করে, কিন্তু তার দাদি বারবারই গোবর্ধনের কল দেখতে পেয়ে ফোন কেটে দেয়। এরপর গোবর্ধন বাড়ি ফিরে আসে, আর বাইরে তার পরিবারের সবার জন্য বসে অপেক্ষা করতে থাকে। তখনই দুটো গাড়ি ভরে তার পরিবারের সবাই ফিরে আসে, সেই সাথে প্রত্যেকের হাতেই কিছু না কিছু গিফট ছিল। গোবর্ধন দেখতে পায় তার দাদি ইন্দুর সাথে হেসে হেসে বাড়ির ভেতরে ঢুকছে। তখন গোবর্ধনের গম্ভীর মুখ দেখে সবারই হাসি মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর গোবর্ধনের সাথে কেউ কোনো কথা না বলে বাড়ির ভেতরে চলে আসে। তখনই ইন্দু গোবর্ধনের কাছে এসে বলে, আসলে আমি একাই বের হচ্ছিলাম, কিন্তু একা একা যেতে কেমন যেন লাগছিল, তাই সবাইকে আমার সাথে করে নিয়ে গেছি। গোবর্ধন সেদিন ইন্দুকে কিছুই বলে না। এরপর গোবর্ধন বাড়ির ভেতরে ঢুকে সবাইকে অনেক বকাবকি করে বলে, 2 দিনের একটা অপরিচিত মেয়ে এসে তার সঙ্গে যেতে বলল, আর তোমরা সবাই তার সঙ্গে হাসতে হাসতে চলে গেলে। চারপাশে কি হচ্ছে তোমরা কি টিভি নিউজে দেখো না? দুর্ভাগ্যবশত এই সব কিছুই দরজায় দাঁড়িয়ে ইন্দু শুনছিল। তখনই গোবর্ধন সবাইকে বলে, শোনো, আমাকে ছুঁয়ে তোমরা কথা দাও যে আর কখনো উপরতলায় যাবে না, আর ওই মেয়ের সঙ্গে কখনো কোথাও যাবে না। একে একে সবাই তখন গোবর্ধনকে ছুঁয়ে প্রমিস করে। আর এরপর গোবর্ধন যখন পেছনে ফিরে তাকায়, তখনই দেখতে পায় তার পেছনে কাদো কাদো মুখ নিয়ে ইন্দু দাঁড়িয়ে আছে। তখন ইন্দু সেখান থেকে দৌড়ে উপরে চলে যায়, আর গোবর্ধন পেছন থেকে বারবার ইন্দুকে ডাকতে থাকে, কিন্তু ইন্দু তার কোনো কথাতেই পাত্তা দেয় না। পরের দিন সকালবেলায় গোবর্ধন নিজের হাতে কফি বানিয়ে নিয়ে ইন্দুর রুমে আসে, আর তাকে বলে, আমি তোমার জন্য স্পেশাল কফি বানিয়েছি, আর শোনো। এভাবেই কাল রাতের কথা বলতে গেলে ইন্দু রেগে সেই কফি জানালা দিয়ে ফেলে দেয়। এরপর সকালে ইন্দু বের হলে পেছন থেকে গোবর্ধন ডেকে কথা বলে, তখনও ইন্দু তার কোনো ডাকে সাড়া দেয় না, বরং তাকে অ্যাভয়েড করে একটা গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন গোবর্ধন অফিসে যাওয়ার সময় দেখতে পায় ইন্দু বাসের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এটা দেখে গোবর্ধন ইন্দুর কাছে এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইন্দু তার দিকে একবারও ফিরেও তাকায় না।
তখন গোবর্ধন বলতে শুরু করে, আসলে আমি তোমাকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাইনি। মূলত বাচ্চারা যদি এইভাবে অপরিচিতদের সাথে মিশতে থাকে তাহলে ওদের পরবর্তীতে অনেক বড় ক্ষতি হতে পারে, যার কারণে আমি ওদেরকে সতর্ক করার জন্যই এমনটা বলেছি। এ সমস্ত কিছু বলার পরও ইন্দুর কোনো রিয়াকশনই সে পায় না। তখন গোবর্ধন ওখান থেকে চলে আসার সময় বিড়বিড় করে বলতে থাকে, আমি কি আমার পরিবারকেও শাসন করতে পারবো না? ঠিক তখনই পেছন থেকে ইন্দু আবারও ডাক দিয়ে বলে, আমাকে একটু আমার কলেজে ড্রপ করে দিয়ে আসবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন গোবর্ধন ইন্দুকে তার কলেজে ছেড়ে দিয়ে যায়। ইন্দু বাইক থেকে নেমে বলে, আমার 5টায় কলেজ ছুটি হয়ে যাবে। তখন গোবর্ধন বলে, ঠিক আছে। আর পরক্ষণেই বুঝতে পারে ইন্দু আবারও তাকে নিয়ে যেতে বলছে। এরপর গোবর্ধন আবারও ইন্দুকে কলেজ ছুটি হলে আনতে যায়। এরপর দুজনকে বাসায় একসাথে ঢুকতে দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। আর বাচ্চাদেরকে ইন্দুর রুমে যেতে বললে বাচ্চারা যেতে চায় না, বরং বলে, চাচ্চু তুমি তো যেতে নিষেধ করেছো। তো যাই হোক, গোবর্ধন ইন্দুকে তার অফিস দেখানোর জন্য নিয়ে আসে। গোবর্ধন যেভাবে চলাফেরা করে ইন্দুও ঠিক সেইভাবে চলাফেরা করার চেষ্টা করে, যেটা দেখে গোবর্ধন ইন্দুর প্রতি আরও ইমপ্রেসড হয়ে যায়। সেই সাথে ধীরে ধীরে ইন্দু তার পরিবারের সঙ্গে মিশে যেতে শুরু করে। ইন্দু আর গোবর্ধনের ভেতর বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়ে যায়। কিছুদিন পরেই গোবর্ধনের বাড়িতে একজন লোক আসে আর সোজা গিয়ে তাদের খাবার টেবিলে বসে খাবার খেতে শুরু করে। দাদি তখন জিজ্ঞেস করে, আরে আপনি কে? তখন ওই লোকটা বলে, এ বাড়ির বড় ছেলে আমার দোকানে মদ খেতে খেতে 8 লাখ টাকা বাঁধিয়েছে। এই কথা শুনে বাড়ির বড় বউ অঝরে কাঁদতে থাকে। স্বামীর জন্য তাদের কতটা অপমানিতই হতে হচ্ছে। তখনই ওই লোকটা গিয়ে গোবর্ধনের বড় ভাবিকে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, টাকা দিতে না পারলে এরপর তুমি আমার সঙ্গে চলে এসো। এর কিছুক্ষণ পর ওই লোকের ফ্যাক্টরিতে অটো ভরে গোবর্ধন আর তার পরিবারের সব লোকজন মিলে হাজির হয়। বাচ্চারাও এখানে তাদের স্কুলের ইউনিফর্ম পরে এসেছিল। তখন গোবর্ধন বাচ্চাদেরকে বড় একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলে, আজ তোমাদের স্কুলে যেতে হবে না, আমি তোমাদেরকে আজকে বাস্তব পড়ালেখা শিখাবো। তখন গোবর্ধনকে কয়েকজন গুন্ডারা মারতে আসলে গোবর্ধন সবাইকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেয়। আর যাওয়ার সময় ওই লোকটার কানে কানে বলে যায়, তোমার পরিবারেও মেয়ে আছে, তাই আমার পরিবারের মেয়েদেরকে আর কখনো অসম্মান করে কথা বলবে না, না হলে কিন্তু আমি এর থেকেও ভয়ঙ্কর খারাপ হয়ে যাব। এরপর গোবর্ধন সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাতে গোবর্ধনের বড় ভাই আবারও মাতাল হয়ে বাড়ি ফেরে। তখন গোবর্ধন তার ভাইকে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু গোবর্ধনের বড় ভাই তার কোনো কথা পাত্তা না দিয়ে ভেতরে চলে যেতে লাগলে গোবর্ধন বলে ওঠে, তুমি আমার বড় ভাই, আর তোমাকে আমি ছোটবেলা থেকে পিতার মতো সম্মান করি। তোমার পুরো পরিবারটাকে আমিই সামলাই, আর তোমার যদি কোনো রাগ থাকে আমার উপর তাহলে তুমি আমাকে বলতে পারো, কেন তুমি পুরো পরিবারটাকে কষ্ট দিচ্ছ? আমরা তোমাকে ধীরে ধীরে এভাবে নষ্ট হতে দিতে পারি না। গোবর্ধনের বড় ভাই তাকে একটা চর মেরে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর এদিকে ইন্দু আর দাদি বাইরে বসে থাকে। এমন সময় ইন্দু বলে, গোবর্ধনের সাথে বড় ভাইয়ের কোনো ঝামেলা আছে। তখনই দাদি বলে, আমরা সবাই মানুষ, আর আমাদের একটা ভুল কথা অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। মূলত গোবর্ধনের বড় ভাই একদিন আইপিএস এর চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে এসে বলে, এবারে সে ইন্টারভিউয়ে সিলেক্ট হতে পারেনি, কারণ এই চাকরি করতে গেলে তাকে অনেক টাকা ঘুষ দিতে হবে। ঘুষের জন্য এত টাকা ব্যবস্থা করা তার পরিবারের পক্ষে সম্ভব না। আর সেই সময় গোবর্ধন তার বড় ভাইকে নিজের দায়িত্ব নিয়ে এই সংসারকে নিয়ে অনেক বেশি কথা শুনিয়ে দেয়, যেটা শুনে তার বড় ভাই সেখান থেকে চলে যায়। আর তারপর থেকেই সে মদের দোকানে ঢুকেছে, আর তাকে কখনোই ফেরানো যায়নি। পরের দিন ইন্দু গোবর্ধনকে দেখে ছাদের উপরে মনমরা হয়ে বসে আছে। তখন ইন্দু তার কাছে গিয়ে বলে, মনে হচ্ছে তুমি গাছের পাতা গুনে শেষ করে ফেলবে। এই কথা শুনে গোবর্ধন কিছুই বলে না। ইন্দু তখন আবারও বলে, কালকে রাতের জন্য মন খারাপ করে আছো? তখন গোবর্ধন বলে, না, প্রায় 1 বছর পর কাল রাতে ভাইয়া আমার দিকে একবার তাকিয়েছে। আমার ভাইয়া অনেক ভালো মানুষ, সে আবার ট্রাই করলে সে নিশ্চয়ই চাকরিটা পাবে, কিন্তু আমি সবার সামনে তাকে অপমান করে তার মনটা একদমই ভেঙে দিয়েছি। তখন ইন্দু বলে, আরে এসব নিয়ে মন খারাপ করো না তো। তারপর ইন্দু নিজের ব্যাগ থেকে 8 লাখ টাকা বের করে দিয়ে বলে, এগুলো আমি নিজে পড়ালেখা করার জন্য জমিয়েছিলাম, তুমি এই টাকাগুলো দিয়ে ভাইয়ার ঋণ পরিশোধ করে দাও। এই কথা শুনে গোবর্ধন তো কোনো মতেই তার টাকা নিতে রাজি হয় না। তখন ইন্দু বুঝিয়ে বলে, এই টাকাটা না দিলে ওই লোকেরা আবারও এসে ঝামেলা করবে, তার থেকে বরং তুমি এই টাকাটা নিয়ে ঋণ পরিশোধ করে ফেলো। তখন গোবর্ধন বলে, আরে আমি তোমার এতগুলো টাকা ঋণ পরিশোধ করতে পারবো না, তার থেকে ভালো ওই লোকের সাথে ঝামেলা করে নেই। তখন ইন্দু বলে, আমাকে তোমার এই টাকা শোধ করতে হবে না, তুমি যদি এই টাকাগুলো না নাও তাহলে আমি তোমার সাথে আর কথাই বলবো না। এই কথা বলে সে টাকাগুলো রেখে চলে যায়। গোবর্ধন চুপ করে শুধু ইন্দুর কথাই ভাবতে থাকে। তখনই গোবর্ধন ইন্দুর সাথে নিচে নেমে গিয়ে তার হাত ধরে বলে, আমার উপর তো অনেক দায়িত্ব, তুমি কি সারা জীবন আমার পাশে থাকতে পারবে? তখন ইন্দু বলে, আমিও তোমার সাথে তোমার দায়িত্বগুলো ভাগ করে নেব। গোবর্ধন বলে, আমি কিন্তু আমার পরিবারকে বাদ দিয়ে তোমাকে 1 মিনিটও সময় দিতে পারবো না। ইন্দু বলে, আমিও তো তোমার পরিবারেরই একজন, সেদিন তুমিই তো বাচ্চাদের সামনে বলেছিলে, আর আমি চিরদিন তোমার খেয়াল রাখবো। এভাবেই তাদের ভেতরের বন্ধুত্ব একটা ভালোবাসার সম্পর্কে তৈরি হয়। এবার গোবর্ধন ইন্দুকে ইমপ্রেস করার জন্য বাড়ির বাইরেটা ধুমধাম করে সাজাতে থাকে। এই কাজের জন্য গোবর্ধনকে তার বন্ধু সহ বাড়ির বাচ্চারাও সাহায্য করছে। হঠাৎ করেই কম্পিউটারের দোকানদার বাইক
নিয়ে গোবর্ধনদের বাড়ির গেটের সামনে আসে, যেখানে গোবর্ধন ফুল দিয়ে সাজিয়েছে। গোবর্ধন তখন তাকে বকাবকি করে থামিয়ে দেয়। তখন কম্পিউটারের দোকানদার বলে, তোমাদের ওই উপরতলার মেয়েটা আমার কাছেই বইটা ছাপাতে দিয়েছিল। এই বলে সে গোবর্ধনের হাতে বইটা দিয়ে চলে যায়। তখন গোবর্ধন তাকে বেশ ভাব দিয়ে বলে, এখন থেকে সবাইকে বলবে ও আমাদের বাড়ির একজন। এরপর কম্পিউটারের দোকানদার চলে গেলে গোবর্ধন তার হাতে বইটার উপর লেখা দেখতে পায়, দ্য ম্যান গোবর্ধন ফ্যামিলি। এই লেখা দেখে গোবর্ধন বইটা পড়তে শুরু করে। আর এই বইটা পড়ে গোবর্ধন বুঝতে পারে এটা ইন্দুর একটা থিসিস পেপার। মূলত ইন্দু মধ্যবিত্ত ফ্যামিলির উপর রিসার্চ করে এই বইটা লিখেছে। তখন গোবর্ধনের বন্ধু সুরেশ বইটা হাতে নিয়ে সেও অবাক হয়ে যায় আর বলে, তাহলে মেয়েটা তোকে ভালোবাসে না, শুধুমাত্র বইটা লেখার জন্যই তোদের বাড়িতে ভাড়া থাকতে এসেছে। গোবর্ধন তখন আর 1 মিনিটও দেরি না করে বাইক নিয়ে ইন্দুর ইউনিভার্সিটিতে চলে আসে। আর ইন্দুকে খুঁজতে খুঁজতে তার লাইব্রেরিতে এসে তাকে খুঁজে পায়। ইন্দুকে তার ম্যাডাম বলে, তুমি তো খুব ভালো একজন অভিনেত্রী, এত চমৎকারভাবে অভিনয় করেছো যে কেউই বুঝতে পারেনি। ইন্দুর বান্ধবীরাও বলে, আরে তোর তো সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া উচিত। এই থিসিসটার জন্য তুই ওই পরিবারের সঙ্গে যেভাবে মিশে গেছিস তা সত্যিই প্রশংসার দাবিদার। গোবর্ধন সবকিছুই পেছনে দাঁড়িয়ে শুনছিল, ঠিক সেই দিনকার মতো যেদিন ইন্দু গোবর্ধনের কথাগুলো শুনেছিল। হঠাৎই ইন্দু পেছনে ফিরে গোবর্ধনকে দেখতে পায় আর গোবর্ধনকে দেখে বলে, তুমি এখানে, সবকিছু ঠিক আছে তো? তখনই গোবর্ধন তার হাতে থাকা থিসিস পেপার দেখিয়ে বলে, এসব কি? ইন্দু তখন বলে, আচ্ছা ক্যান্টিনে চলো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। গোবর্ধন তখন আর কোনো কথাই শোনে না। তখন ইন্দুর বান্ধবী এগিয়ে এসে বলে, আপনি চিৎকার করছেন কেন? আসলে ও মিডল ক্লাস ফ্যামিলিদের নিয়ে একটা থিসিস রেডি করছিল, আর যেটার জন্য ও আপনাদের পরিবারকে খুঁজে পায়। তখন ইন্দু তার বান্ধবীকে থামতে বললে গোবর্ধন ঠাস করে ইন্দুকে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি কি করে একটা পরিবারের ভেতরকার কথা এভাবে পাবলিক করতে পারো? তুমি কি আমাদের কারো কাছে অনুমতি নিয়েছিলে? তুমি এগুলো করে কি লাভ পেলে? একটা ডক্টরেট ডিগ্রি আর সামান্য কিছু টাকা? গোবর্ধন সবার সামনে এক একটা পাতা করে ছিঁড়ে পড়তে শুরু করে। প্রথম পেজে লেখা ছিল একটা অভাবী পরিবার। তখন গোবর্ধন বলে, আমরা অভাবী তোমাকে কে বলেছে? আমরা শুধু একটু হিসাব করে চলি। দ্বিতীয় পেজে লেখা মদের নেশায় আসক্ত বড় ভাই। সেই পেজটা ছিঁড়ে বলে, তুমি আমার বড় ভাই সম্পর্কে কি জানো? সে আইপিএস অফিসার, ইন্ডিয়ার ভেতর 3 বার প্রথম হয়েছে। তারপর পেজে লেখা মিডল ক্লাস পরিবারের ছেলেমেয়েরা তাদের শখ পূরণ করতে পারে না। তখন গোবর্ধন বলে, তুমি আমাদের পরিবারের সম্পর্কে যা ধারণা করেছ তাই এখানে লিখেছ, এটা কোনো থিসিস পেপার হতে পারে না। ইন্দু তখন ছলছল চোখে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা একটু শোনো। তখনই গোবর্ধন তাকে আর কোনো কথা না বলতে দিয়ে তার মুখের উপর থিসিস পেপারটা ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে আসে। যাই হোক, গোবর্ধন এই সিচুয়েশন থেকে কোনো মতে বের হতে পারে না। একদিন সে অফিসে বসে ল্যাপটপে প্রতাপ বাবু নামে এক প্রভাবশালী বিজনেসম্যানের সঙ্গে তার ছবি দেখে। তখন সে প্রতাপ বাবুর সঙ্গে দেখা করতে তার অফিসে আসে। যখন প্রতাপ বাবু তার রুম থেকে বাইরে যাচ্ছিল তখনই গোবর্ধন ছুটে এসে বলে, স্যার আমাকে চিনতে পেরেছেন? তখন তিনি বলে, তোমাকে না চেনার কি আছে? তোমাকে আমার কোম্পানিতে আমি জব অফার করেছিলাম, কিন্তু তুমি সেটা ফিরিয়ে দিয়েছিলে। গোবর্ধন তখন অনেক রিকোয়েস্ট করে বলে, স্যার এখন আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তখন প্রতাপ বলে, ঠিক আছে, বিষয়টা আমি ভেবে দেখব। এই কথা বলেই প্রতাপ চলে গেলে পিছন থেকে দৌড়ে এসে গোবর্ধন আবারও লিফটের ভেতরে উঠে বলে, স্যার আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আপনার কোম্পানির জন্য জান প্রাণ দিয়ে কাজ করব। আপনি শুধু আপনার কোম্পানিতে আমাকে নেওয়ার পর অ্যাডভান্স 2 মাসের স্যালারি দিয়ে দিয়েন। প্রতাপ তখন তাতে রাজি হলে সেই টাকা নিয়ে গোবর্ধন আইফোন, বাইক, দামি দামি গহনা আর বাচ্চাদের স্কুল ড্রেস এ সবকিছু কিনে তাদের ছবি তুলে বা কখনো ভিডিও কলে ইন্দুকে দেখাতে থাকে। ইন্দু তাকে অনুরোধ করে তার কথা শোনার জন্য, কিন্তু বারবারই গোবর্ধন দুর্ব্যবহার করে তার কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয়। একদিন গোবর্ধন অফিসে ঢুকে ইন্দুকে কল দিয়ে বলে, এতদিন আমার ছোট্ট একটা অফিস দেখেছো তো, আজ দেখো আমি কত বড় একটা অফিসে চাকরি করি। এই বলে সে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখায়। কিছুক্ষণ পর গোবর্ধন তার বসের রুমে এসে দেখতে পায় একটা চেয়ারে ইন্দু বসে আছে। ইন্দুকে এই অবস্থায় দেখে গোবর্ধন কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর প্রতাপ রুমে ঢুকে গোবর্ধনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ও আমাদের কোম্পানি ইউএস এর প্রজেক্টটা দেখবে। তখন গোবর্ধন ইন্দুকে দেখিয়ে বেশ ভাবসাব নিতে থাকে। আর তখনই বস এসে ইন্দুকে পরিচয় করিয়ে দেয়, ও আমার মেয়ে ইন্দু, এই কোম্পানির সিইও। এই কথা শুনে গোবর্ধন তো পুরো হতবাক হয়ে যায়। তখন গোবর্ধন ভাবতে থাকে সে ইন্দুর সাথে কি কি খারাপ ব্যবহার করেছে, আর এখান থেকেই গোবর্ধনের গল্পটা অন্যদিকে মোড় নেয়। এরপর রাতে যখন গোবর্ধন হতাশ হয়ে বন্ধুদের সঙ্গে মদ খেয়ে এই সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করছিল তখনই সুরেশ বলে ওঠে, তোর 1 কোটি টাকা কোম্পানি থেকে নিয়ে এসব শো অফ করে দেখানো উচিত হয়নি। গোবর্ধন তখন বলতে লাগে, আরে আমি কি জানি নাকি যে ওই কোম্পানির সিইও? আর এখন আর কি করা যাবে, দরকার হয় আমি আমার বাড়িটা বন্ধক রেখে টাকা ব্যাক দিয়ে দিব। তখন সুরেশ বলে, আরে তোর অতটুকু একটা বাড়ি, আর কত টাকাই বা বন্ধক রাখতে পারবি? ঠিক তখনই কোম্পানির অ্যাকাউন্টেন্ট গোবর্ধনকে কল করে। গোবর্ধন মনে করে হয়তো তার কাছে টাকা ফেরত চাচ্ছে। গোবর্ধন ফোন রিসিভ করে বলে, আমাকে 2 সপ্তাহ সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। অ্যাকাউন্টেন্ট তখন অবাক হয়ে বলে, টাকা ফেরত দিয়ে দেবেন মানে? আপনার ইউএস এর ভিসা হয়ে গেছে। তখন গোবর্ধন ফোন রাখার পর বলে,
ইন্দু ওর বাবাকে আমার ব্যাপারে কোনো কিছুই বলেনি, তবে আমি আমার নিজের লাইফটাও এখন থেকে বদলে ফেলবো, যাতে কেউ আর আমাদেরকে কখনো মিডল ক্লাস ফ্যামিলি না বলতে পারে। দেখতে দেখতেই গোবর্ধনের ইউএস যাওয়ার ডেট চলে আসে। গোবর্ধনের দাদি তাকে তিলক পরিয়ে আশীর্বাদ করে দেয়। গোবর্ধন সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে গোবর্ধন ইন্দুকে দেখে সাথে সাথে অ্যাকাউন্টে ফোন দিয়ে বলে, আরে আমার সাথে এই মেয়েটা কেন যাচ্ছে? অ্যাকাউন্টেন্ট বলে, কোন মেয়েটা? ইন্দু ম্যাডাম, সে তো তোমার সাথে যাচ্ছে না, বরং তুমি ম্যাডামের সাথে যাচ্ছ। এই কথা শুনে গোবর্ধন বলে, না না, আমার সিট যেন ওনার পাশে না হয়। তখন অ্যাকাউন্টেন্ট বলে, না, সেই চান্স নেই, কেননা তুমি যাচ্ছ ইকোনমিতে আর ম্যাডাম যাচ্ছে বিজনেস ক্লাসে। এই কথা শুনে গোবর্ধন আরও রেগে যায় আর তার ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে উল্টো দিকে হাঁটা শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাকাউন্টেন্ট গোবর্ধনের জন্য একটা বিজনেস ক্লাসের টিকিট কেটে দেয়। এরপর প্লেনে ওঠার পর গোবর্ধন বাড়িতে ভিডিও কল করে সবাইকে প্লেন দেখাতে থাকে। দুর্ভাগ্যবশত গোবর্ধনের সিট ইন্দুর পাশেই পড়ে। বাচ্চারা ইন্দুকে দেখে তার সঙ্গে কথা বলতে চাইলে গোবর্ধন রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। আর অপর পাশ থেকে একজন মহিলা গোবর্ধনকে জিজ্ঞেস করে, কি হলো, আপনি কি বিবাহিত? এই কথা শুনে গোবর্ধন বেশ ভাব নিয়ে বলে, সবাই আমাকে দেখলেই জিজ্ঞেস করে আমি বিয়ে করেছি কিনা। আপনার নিশ্চয় মেয়ে আছে, আমাকে আপনার পছন্দ হয়েছে, আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান, তাই তো? তখন মহিলাটা বলে, আপনি খুবই সরল সোজা মানুষ, আপনি চালাক চতুর কোনো মেয়েকে বিয়ে করবেন, নয়তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে গোবর্ধনের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে আর মহিলার সঙ্গে কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করলে ইউএসএ কোম্পানির লোকেরা ইন্দুকে একটা দামি গাড়িতে করে নিয়ে যায়। তখন গোবর্ধন সে গাড়িতে উঠতে গেলে অ্যাসিস্ট্যান্ট সামার গোবর্ধনকে বাধা দেয় এবং ট্যাক্সিতে করে যেতে বলে। তখনই গোবর্ধন বলে, উনার জন্য দামি গাড়ি আর আমার জন্য ট্যাক্সি কেন? তখনই সামার বলে, আপনি কোম্পানির এমপ্লয়ি আর তিনি হলেন মালিক। কিছুক্ষণ পর সামার গোবর্ধনকে একটা হোটেলে নিয়ে আসে। গোবর্ধন রুমে গিয়ে দেখতে পায় তার রুমটা তুলনামূলক অনেক ছোট। গোবর্ধনের এই রুমটা পছন্দই হয় না। সামারকে সে বলে, না না, এত ছোট রুমে আমি থাকতে পারবো না। সামার তখন বলে, এই রুমের দাম কত জানেন? পুরো $70। তখনই গোবর্ধন ইন্দুর কথা জিজ্ঞেস করলে সামার বলে, ইউএসএতে ম্যাডামের একটা আলিশান বাংলো আছে আর সে সেইখানেই উঠবে। এই কথা শুনে গোবর্ধন আরও অবাক হয়ে যায়। অন্যদিকে ইন্দু সামারকে কল করে ইন্ডিয়ার খাবার আনিয়ে দিতে বলে। তখন সামার বলে, আপনি এই লোকটার জন্য এত কিছু করছেন আর সে এখানে বসে বসে নাটক করছে। ইন্দু জিজ্ঞেস করে, কি হয়েছে? সামার বলে, এই লোকটার নাকি এই হোটেলটা পছন্দ হয়নি, তাই সে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেলের নিচে বসে আছে, ইন্ডিয়ায় ফেরত যাবে বলে। তারপর ইন্দু ফোনটা গোবর্ধনকে দিতে বলে। সামার তার কথা মতো গোবর্ধনকে ফোনটা দিলে ইন্দু বলে, এখানে আমরা একটা প্রজেক্টের কাজ করতে এসেছি আর তাই তুমি নিজের ইগোকে একটু সাইডে রাখো। এই কথা শুনে বেচারা গোবর্ধন আর কোনো কথাই বলে না। পরিস্থিতি বেগতিক দেখে ইন্দু সামারকে দিয়ে গোবর্ধনকে ইন্দুর বাড়িতে নিয়ে আসে। আর সেখানে গোবর্ধন বাড়ির ভেতরে ঢুকেই দেখে ইন্দু উপরে বই পড়ছে। তো যাই হোক, পরের দিন গোবর্ধন কনফারেন্স রুমে এসে সবার সামনে তার প্রেজেন্টেশন সাবমিট করে, যেটা দেখে প্রত্যেকটা ক্লায়েন্ট অনেক খুশি হয় এবং সবাই গোবর্ধনের প্রশংসা করে। রাতে গোবর্ধন সবজি কাটতে কাটতে সামারকে বলে, আমার প্রেজেন্টেশন দেখে ওখানকার সবাই আমার প্রশংসা করলো, হাততালি দিল, কিন্তু আমাদের ম্যাডামকে দেখেছো, সে মুখটাকে বাংলা 5-এর মতো করে নিয়ে ঘুরছে। আসলে বড় লোকরা মিডল ক্লাসদের ভালো কখনোই চোখে দেখতে পারে না। এই কথা শুনে সামার এবার বলেই বসে, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তোমাদের ভেতর কি কোনো কিছু হয়েছিল নাকি? কেননা তোমরা এখানে আসার পরই আমি দেখছি দুজন দুজনকে একদমই সহ্য করতে পারো না, দুজনের ভেতর ঝামেলা লেগেই আছে। গোবর্ধন তখন বলে, আরে এসব আর মনে করিও না তো, খুব কষ্টে এসব কিছু থেকে নিজেকে মুভ অন করিয়েছি। সামার তখন গোবর্ধনকে বিষয়টা খুলে বলার জন্য জোরাজোরি করলে এক পর্যায়ে গোবর্ধন বলে, মনে করো তুমি সারাদিন ক্লান্তির পর বাসায় ফিরে এসে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে, আর ঠিক সেই সময় কেউ তোমাকে দেখে ফেললো আর তোমার উপর একটা বই লিখে ফেললো, তখন তোমার ঠিক কেমন লাগবে? এখানে শুধু আমার কথা হলেও মানা যেত, কিন্তু ও আমার পুরো ফ্যামিলি নিয়ে বই লিখে ফেলেছে। ইন্দু এমন কাজ করেছে জেনে সামার তো পুরোই অবাক হয়ে যায়। এর পরের দিন অফিসে একজন ক্লায়েন্টের নজর পড়ে ইন্দুর উপর। এরপর সে ইন্দুর দিকে এগিয়ে এসে কথা বললে ইন্দু তাকে তাদের সকল প্রজেক্টের বিষয় বুঝিয়ে বলতে থাকে। আর এই ক্লায়েন্ট গোপনে ইন্দুর ভিডিও করে এবং গাড়িতে উঠে সে তার বন্ধুদের ভিডিও দেখিয়ে বলে, আরে এই মেয়েকে না আমি একবার দেখে ফিদা হয়ে গেছি। এই বলে সে ইন্দুর ভিডিওতে কিস করতে গেলে হঠাৎই গাড়ির জোরে ব্রেক করাতে মোবাইল ছিটকে মাটিতে পড়ে যায়। তখনই দেখা যায় গোবর্ধন এসে তাদের গাড়ির সামনে দাঁড়িয়েছে আর ফোনে ইন্দুর ভিডিও চলতে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তখন গোবর্ধন ওই ক্লায়েন্টকে গাড়ি থেকে টেনে নামিয়ে ইচ্ছা মতো মারতে থাকে, যেটা দেখে অফিসের বাকি সবাই এগিয়ে আসে। তখন ওই লোক বলে, আরে আমি কে তুই জানিস নাকি, আমাকে তুই মারছিস কেন? গোবর্ধন তখন মাটি থেকে ফোন উঠিয়ে ভিডিও দেখালে ইন্দু নিচের ভিডিও দেখে অবাক হয়ে যায়। রাতে ইন্দুকে গোবর্ধনের দিকে তাকিয়ে থাকতে দেখে সামার বলে, আমি জানি ওই ছেলে আপনার ভিডিও করেছে বলেই ও তাকে মেরেছে, কিন্তু মুখে স্বীকার করছে না। তারপর সে আরো বলে, আর আপনারও তো দোষ কম না, কেউ কি এইভাবে কারো বাথরুমে উকি মারে, তাও আবার পুরো ফ্যামিলির? এই কথা শুনে ইন্দু আরো রেগে যায় আর সামারকে একটা চড় মারে। কি সব আজে বাজে কথা বলছো? আমি ওকে নিয়ে একটা বই লিখেছিলাম, তাই ও আমার উপর এমন করছে।
এই কথা শুনে সামার বলে, ওর মতো একজন সাধারণ মানুষকে নিয়ে আপনি বই লিখতে গেলেন কেন? ইন্দু তখন বলে ওঠে, আরে কে বলেছে ও সাধারণ মানুষ? এরপর রাতে গোবর্ধন তার রুমে ড্রিঙ্কস করার সময় দেখে স্যালারির টাকা এসেছে অ্যাকাউন্টে, কিন্তু অনেক কম টাকা এসেছে। এটা দেখেই গোবর্ধন অ্যাকাউন্টেন্টকে কল করে আর জিজ্ঞেস করে, কি হলো, আমার স্যালারি এত কম এসেছে কেন? তখন অ্যাকাউন্টেন্ট বলে, আরে সেদিন তুমি তো বিজনেস ক্লাসের টিকিট দিতে বললে। আমাদের কোম্পানির নিয়ম হলো যার যার টিকিট তার কাটতে হবে, যার কারণে সেটা তোমার স্যালারি থেকেই কেটে নেওয়া হয়েছে। এই কথা শুনে বেচারা গোবর্ধনের মন খারাপ হয়ে যায়। এখন সে কি করবে? তার তো বাড়ির লোন দিতে হবে, সবার খরচও সামলাতে হবে। বেশি ভাব দেখাতে গিয়ে সে তো বিপদে পড়ে গেছে। এমন অবস্থায় গোবর্ধনকে দেখে সামার বলে, তুমি ম্যাডামকে গিয়ে সম্পূর্ণ বিষয়টা খুলে বলো। ম্যাডামের একটা ফোন কলেই তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে গোবর্ধনের বাড়ি থেকে কল আসলে গোবর্ধন ভয় পেয়ে যায়। ফোন রিসিভ করতে উপাস থেকে তার বড় ভাই বলে উঠে, আমরা তোমার টাকাগুলো পেয়েছি, এতদিন তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর এখন আমি পরীক্ষায় পাশ করে তারপরেই তোমাদের সামনে এসে দাঁড়াবো। ফোন রাখতেই সামার বলে, এই প্রজেক্ট চলাকালীন তোমার পরিবারের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে ম্যাডাম আমাকে খেয়াল রাখতে বলেছিল, যাতে তুমি এই প্রজেক্টটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে পারো। এই কথা শুনে কিছুক্ষণ পর গোবর্ধন ইন্দুর কাছে আসে আর কি বলবে কোনো কিছু বুঝতে না পেরে ইন্দুকে বলে, ভাইয়া কল করেছিল, তুমি টাকাগুলো দিয়েছো তার জন্য থ্যাঙ্কস। ইন্দু তখন গোবর্ধনকে কিছুই বলে না, কিন্তু গোবর্ধন যাওয়ার পর ইন্দু মুচকি হেসে দেয়। এরপর থেকেই দুজনের ভেতর আবারও দূরত্বটা কমতে থাকে। গোবর্ধন কখনো ইন্দুর জন্য কফি নিয়ে আসে, তো কখনো শপিং করে দেয়। একদিন ইন্দু তার খাতায় কিছু লিখতে থাকলে গোবর্ধন উকি দিয়ে দেখে তাকে নিয়ে কিছু লিখছে কিনা। তখন ইন্দু তার খাতার সব পেজ উল্টে দেখাতে থাকলে বেচারা গোবর্ধন লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তো যাই হোক, বাড়িতে থেকে গোবর্ধনকে ভিডিও কল করলে গোবর্ধন কথা বলতে বলতে ইন্দুকে ফোন দিয়ে চলে যায়। বাড়ির সবাই ইন্দুর সাথে কথা বলে তখন অনেক খুশি হয়। আবারও ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যায়। প্রজেক্টের কাজ শেষ হলে ইন্দুর বাবা সেখানে আসে। ইন্দু তখন তার বাবার কাছে গোবর্ধনের অনেক প্রশংসা করে। এই প্রজেক্টটার জন্য সে অনেক এফোর্ট দিয়েছে। এই প্রজেক্টটা সফল হওয়ার জন্য রাতে পার্টি দিলে ইন্দুর বাবা সেই প্রজেক্টের সকল ক্রেডিট ইন্দুকে দেয়, যেটা দেখে ইন্দুর অনেক খারাপ লাগে। তখন গোবর্ধন বলে, প্রতিটা বাবা মারই উচিত তার সন্তানের পাশে দাঁড়ানোর আর তার সফলতার জন্য প্রশংসা করা। আর তাছাড়া আপনি সত্যিই বলেছেন, ইন্দু ম্যাডাম না থাকলে এ সবকিছু এত সুন্দরভাবে হতোই না। এই কথা বলেই গোবর্ধন পাশে গেলে ইন্দু সামারকে বলে, গোবর্ধন এমনই, অন্যকে সবসময় খুশি থাকতে দেখে ও ভালো থাকে। এরপর সিন বর্তমানে আসলে আন্টিরা বলে, তাহলে তো গোবর্ধন সবকিছু মেনেই নিয়েছে। ইন্দু বলে, হ্যাঁ, আমি আপনাদের মতো তেমনটাই ভেবেছিলাম, কিন্তু তেমনটা হয়নি। আমি ইউএসএ থাকাকালীন আমার এক ফ্রেন্ডের বিয়েতে আমার সঙ্গে করে গোবর্ধনকে আমি নিয়ে যাই। গোবর্ধনকে ইন্দু নিজে পছন্দ করে একটা স্যুট কিনে দেয়। গোবর্ধন তো সেটা পরে বিয়ে বাড়িতে আসে আর ইন্দুকে দেখে তার দিকে হা করে তাকিয়ে থাকে। আসলে ইন্দু এই বিয়ে বাড়িতে ইন্দু আর গোবর্ধনের বিয়ে হচ্ছে এমনটাই কল্পনা করতে থাকে। কাকতালীয়ভাবে এই বিয়ে বাড়িতে প্লেনের সেই আন্টির সঙ্গে গোবর্ধনের আবারও দেখা হয়। তখন সেই আন্টি গোবর্ধনের কাছে এসে বলে, আমি কিন্তু তোমাদের দুজনকে দেখেই বুঝেছি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তখনই গোবর্ধন বলে, আরে ভালোবাসার সম্মান করা এক বিষয় নয়। কোনো মানুষকে ভালোবাসলে শুধু তাকেই নয়, বরং তার পুরো পরিবারকেই ভালোবাসতে হয়, সম্মান করতে হয়। ইন্দু আমার পরিবারের সবাইকে সম্মান করে ঠিকই, কিন্তু আমি ওর লেখা থিসিস বই পড়ে এটাও জানতে পারি ও আমার পরিবার সম্পর্কে কি ধারণা করে। যে আমার পরিবার সম্পর্কে এমনটা ধারণা করে, সে পরবর্তীতে আবারও আমার পরিবারের সঙ্গে এক হলে যে কোনো মুহূর্তে সবার মনে আঘাত দিয়ে পরিবারকে তছনছ করে ভেঙে চলে আসতে পারবে। তাই এমন ধোঁকাবাজ মানুষকে দ্বিতীয়বার আর আমি আমার পরিবারে জায়গা দিতে চাই না। এই সমস্ত কথা ইন্দু গোবর্ধনের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এই কথা শুনে তো ইন্দু কাঁদতে কাঁদতে সেখান থেকে তার রুমে চলে আসে। আর সারা রাত এসব কথা চিন্তা করে ইন্দু একবারও চোখের পাতা এক করতে পারে না, কারণ তার সবচেয়ে প্রিয় মানুষটার কাছেই আজ সে এতটা ঘৃণার পাত্রী। পরের দিন ইন্দুর ব্যাগ নিতে কষ্ট হলে গোবর্ধন এগিয়ে যায়, কিন্তু ইন্দু তার ব্যাগ গোবর্ধনকে নিতে দেয় না, নিজেই নিজের ব্যাগ নিয়ে গাড়িতে উঠে। তারপর বাড়ি থেকে গোবর্ধনকে ফোন করলে ইন্দুকে দিলে ইন্দু হাই হ্যালো করেই ফোন রেখে দেয়। তো যাই হোক, তারা এই প্রজেক্টের কাজ শেষ করে ইন্ডিয়া ফিরে আসে, কিন্তু কেউই আর কারোর সাথে কথা বলে না। এমনকি ইন্দু আর গোবর্ধনের দিকে একবারও ফিরে তাকায় না। বাসায় ফিরে গোবর্ধন সবাইকে কার জন্য কি এনেছে তা দেখাতে থাকে। এমন সময় গোবর্ধনের কাছে একটা কল আসে। তখনই গোবর্ধন ছুটে আসে ইন্দুর বাবার কাছে আর দেখতে পায় ইন্দুর বাবা ফোনে কারোর সাথে কথা বলছে, অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছে না। ফোন কাটার পরই দেখা যায় তার অনেক মন খারাপ। তখন গোবর্ধন বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি 10 লাখ টাকার চেকটা পেয়েছি, এতে আমার অনেক বড় উপকার হলো, আর আপনার প্রতি আমার পুরো পরিবার অনেক কৃতজ্ঞ থাকবো। এই কথা বলেই গোবর্ধন চলে যেতে গেলে ইন্দুর বাবা ডাক দিয়ে বলে, ইন্দু তোমার উপর থিসিস লিখেছিল বলে তুমি ওর উপর রাগ করেছ, কিন্তু তুমি কি জানো ও সম্পূর্ণ থিসিস জুড়ে কি লিখেছিল? ও কনফারেন্সে ওর বক্তব্যে বলে গোবর্ধন এমন একজন সাধারণ ছেলে যে কিনা রিয়েল হিরো।
সে নিজের ভাইয়ের সন্তানদের নিজের সন্তানদের মতো মানুষ করছে। নিজের ভাবিদের সে মায়ের চোখে দেখে। পরিবারের সুখের জন্য সে যে কোনো কাজ করতে প্রস্তুত, আর পরিবারের সম্মানের জন্য সে লড়াইও করতে পারে। মাত্র 25 বছর বয়সে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এরপর ইন্দু তার বাবার দিকে তাকালে বলে, আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন হিরোকেই চাই। তবে এই থিসিস লিখতে গিয়ে আমি না জেনেই ওর মনে কষ্ট দিয়েছি। তবে আমার বিশ্বাস ও যেদিন এই বই সম্পর্কে পুরো জানতে পারবে সেদিনও অনেক খুশি হবে, আর তখন ও আমাকে মেনে নিলে আমিই হয়তো এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে হব। আমি ওকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব, আর ওর ফিরে আসার অপেক্ষা করব। আর ওর মতো মানুষের জন্য আপনার হাততালি আমি আশা করি না, বরং ওর জন্য দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করছি। ইন্দুর মনে গোবর্ধনের এত সম্মান দেখে গোবর্ধন তো তখন কান্না করে দেয়। তখন গোবর্ধন ইন্দুকে কল করতে গেলে ইন্দুর বাবা বলে, আরে ও এখন ফোন রিসিভ করবে না। মূলত একজন মন্ত্রী ইন্দুর বাবাকে ডেকে তার পুত্রের সাথে ইন্দুকে বিয়ে দেওয়ার জন্য থ্রেট দেয়। এই মন্ত্রীপুত্রই হলো সেই যে ইন্দুর ভিডিও করেছিল। সে ওই দিন দ্রুত গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে, আর এখন সে কোমায় চলে গেছে। তাকে দেখাশোনার মতো আর কেউই নেই। তাই সে বলেছে, আমার পুত্রের এই অবস্থার জন্য যে দায়ী তার সঙ্গেই তার বিয়ে করাবো, আর তুমি সবকিছু চুপচাপ মেনে নিলে ভালো হবে, না হলে কিন্তু ইন্দুর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এসব কথা শুনে গোবর্ধন তার দাদিকে নিয়ে ওই মন্ত্রীর বাড়িতে যায়। যাওয়ার পথে গোবর্ধনকে দাদি বলে, মানুষ বিপদে অস্ত্র নেয়, আর তুই এসব বই খাতা নিয়ে কি করছিস? গোবর্ধন তখন বলে, চুপ করে থাকো তো। এরপর তারা বিয়ে বাড়ি এসে সবার কাছে এই বইগুলো দিতে থাকে। গোবর্ধন সবার দৃষ্টি আকর্ষণের জন্য একটা চেয়ারেও লাথি মেরে বসে। তারপর ইন্দুকে ডাকতে থাকে, আর ইন্দু গোবর্ধনের ডাক শুনে বাইরে বেরিয়ে না এলে এরপর গোবর্ধনের দাদি ইন্দুকে ডাকতে শুরু করে, আর দাদির কথা শুনেই ইন্দু বাইরে বেরিয়ে আসে। তখন গোবর্ধন এই বইগুলো সবাইকে পড়তে বলে, কিন্তু যখনই দেখে কেউই এই বইগুলো পড়ছে না, তখন গোবর্ধন বলে, দাদি তুমি সবাইকে এই বইটা পড়ে শোনাও তো। কিন্তু দেখা যায় দাদি বই না পড়ে সবকিছু মুখস্থ গড়গড় করে বলতে থাকে, আর তখন গোবর্ধন শুধু ইন্দুর দিকেই তাকিয়ে থাকে। ইন্দু গোবর্ধনের সম্পর্কে এত ভালো লিখেছে দেখে গোবর্ধন মুগ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর দেখতে পায় দাদি সমস্ত কিছু মুখস্থই বলতে শুরু করেছে। তখন গোবর্ধন বলে, তুমি এই বইগুলো আগেও পড়েছো তাই না? তাহলে তুমি আমাকে আগে কেন বলনি? তখন দাদি বলে, আরে তুই তো আমাকে আগে কখনো এই কথা বলার সুযোগই দিসনি, তাই আমিও কোনো কিছু বলতে পারিনি। অন্যদিকে মন্ত্রী তার যত সব ভাড়াটিয়া গুন্ডা সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে আসে গোবর্ধনকে মারার জন্য। গোবর্ধন এক একজনকে মেরে শায়েস্তা করতে থাকে, কিন্তু মঞ্চের লোকের অভাব নেই, তবুও গোবর্ধন কোনো মতেই হার মানে না। এখানেই দেখা যায় এই সিনেমার দুর্দান্ত এক ফাইট। গোবর্ধনকে কোনো মতেই হার না মানাতে পারলে হঠাৎ করেই হিন্দু উপর থেকে ডেকে ওঠে, এই যে শুনছেন। তখনই গোবর্ধন উপরে তাকালে দেখতে পায় মন্ত্রী গোবর্ধনের দিকে গুলি ছুড়েছে। গোবর্ধন তখন কোনো মতে নিজেকে পাশ কাটিয়ে নেয়। তারপর চেয়ারের এক ভাঙা অংশ গোবর্ধন মন্ত্রীর বুকের কাছে নিয়ে এসে চেপে ধরে বলে, এখন আমি আপনাকে চাইলে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে পারি। আপনি যত গুন্ডাই আনেন না কেন, আমার কাছে সবকিছুই কম পড়ে যাবে। যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে ততক্ষণ আমি ইন্দুর আশেপাশে কাউকে ভিড়তে দেব না। এদিকে দেখা যায় হঠাৎ করে ইন্দু বারান্দা থেকে সরে আসে, আর এটা দেখে গোবর্ধন ইন্দুকে খুঁজতে আসলে তাকে দেখতে পায়। ইন্দু এদিকে রেগে গিয়ে মন্ত্রীর প্যারালাইসিস পুত্রকে দিয়ে গলায় মঙ্গলসূত্র পরানোর চেষ্টা করছে। এটা দেখে গোবর্ধন ইন্দুকে বাধা দিলে ইন্দু বলে, তুমি তো চেয়েছিলে আমার কোনো প্রতিবন্ধীর সাথে বিয়ে হোক, এখন তাই তো হচ্ছে। এই যে প্যারালাইসিস হয়ে যাওয়া এক গুন্ডার সাথে আমি বিয়ে করে নিচ্ছি, এখন তোমার এই আশাও পূর্ণ হলো। তখন গোবর্ধন বলে, আরে তুমিও তো আমাকে বলেছিলে সবসময় আমার খেয়াল রাখবে, তো এইভাবে আমার খেয়াল রাখছো? এইভাবে সবসময় আমার পাশে থাকতে চাও? সব সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়, তবে সম্পর্ক তো নষ্ট হয় না। এক জায়গায় বসে কথা বলে আলোচনা করেই তো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া সম্ভব। অবশেষে ইন্দু আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে গোবর্ধনকে একটা চড় মারে। তারপর গোবর্ধন ঠান্ডা মাথায় বলে, এবার তোমার রাগ কমেছে? তখন ইন্দু আর কোনো কথা না বললে গোবর্ধন তার দাদিকে ডেকে আনে। তখন গোবর্ধনের দাদি ইন্দুকে বুঝিয়ে বলে, শোনো মা, গোবর্ধনের ধৈর্য কম, কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ইন্দু এতটাই কান্না করা শুরু করে যে সে আর কথা বলার শক্তিই পায় না। তখন পেছন থেকে গোবর্ধন ইন্দুকে জড়িয়ে ধরলে ইন্দুর সব রাগ পানি হয়ে যায়, আর ফাইনালি তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর কিছুদিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়। আর এখানেই এই সুন্দর গল্পটার সমাপ্তি হয়। তো আজকের এই অসাধারণ গল্প থেকে আপনি কি শিখতে পারলেন, আর আপনার কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।